কখনো কি ভেবে দেখেছেন আজ থেকে 500-800 এমনকি 1200 বছর আগে বাংলার জাহাজ কোথায় যেত? মালাক্কা, শ্রীলঙ্কা, আরব উপসাগর অথবা আরো দূরে পূর্ব আফ্রিকার সুহাইলি কোস্ট। ইতিহাসের বহু উৎস, আরব চীন ভ্রমণকারীর বর্ণনা ও আধুনিক গবেষণা সবই বলছে বেঙ্গল ওয়াজ এ ম্যারিটাইম জায়ান্ট। তাহলে আজ প্রশ্ন হলো, বাংলাদেশ কি আবার সেই শক্তির পথে ফিরে যেতে পারবে? সালাম আর আদাব, আমি আদিল। স্বাগতম আপনাদের আদিলস ইনসাইটে। আজ আমরা প্রাচীন বাংলার সমুদ্র শক্তির গোপন ইতিহাস ঘেঁটে দেখছি, যা হয়তো আপনার ইতিহাস বইতেও ছিল না। আশা করি এতক্ষণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, না করলে কিন্তু ঠকছেন। বাংলা নদীমাতৃক, এটা সবাই জানে, কিন্তু নদীরাই ছিল এই সমুদ্রের মহাসড়ক। প্রাচীন বা মধ্যযুগে প্রধান বন্দরগুলো ছিল চট্টগ্রাম, সাতগাঁও, সুন্দরবন বন্দর নেটওয়ার্ক, বঙ্গের দক্ষিণ উপকূল। এগুলো দিয়ে বাংলার জাহাজ যেত তিনটি প্রধান রুটে। প্রথমটি হচ্ছে মালাক্কা, আচেহ, জাভা। দ্বিতীয়টি হচ্ছে শ্রীলঙ্কা, মালাবার। এবং তৃতীয়টি ছিল গুজরাট, ওমান, ইয়েমেন, পারস্য গালফ। চীনা, আরব ও পর্তুগিজ সূত্র প্রায় একমত, এই অঞ্চল ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম সমুদ্র শক্তি। চট্টগ্রাম অঞ্চলের শিপ বিল্ডিং ছিল ভয়ঙ্কর শক্তিশালী। স্থানীয় শক্ত কাঠ, লবণাক্ত পরিবেশে বেড়ে ওঠা টিম্বার আর উপকূলীয় কারিগরদের দক্ষতা, এই তিনেই তৈরি হতো দীর্ঘ সমুদ্র যাত্রার উপযোগী বড় জাহাজ। কিছু গবেষক এমনও দাবি করেন, বঙ্গের জাহাজ অটোম্যান, বহর কিংবা অন্যান্য বিদেশি রাষ্ট্রেও ব্যবহৃত হয়েছিল। ঐতিহাসিক রেকর্ডে মতভেদ রয়েছে, তাই আমরা প্রবাবল ক্লেম বলেই উল্লেখ করছি। চীনা ভ্রমণকারী মা হুয়ান লিখেছেন, বেঙ্গলস শিপস আর লার্জ, সিওয়ার্থি অ্যান্ড ক্যারি গ্রেট ট্রেজার্স। তবে আমি নিশ্চিত এই কথাগুলো তিনি চাইনিজ ভাষাতেই লিখেছিলেন। যাই হোক, আরব ভ্রমণকারীরা লিখেছেন, বঙ্গের জাহাজ শতাধিক নাবিক নিয়ে দূর সমুদ্র ভ্রমণ করত। এগুলো শুধু প্রশংসা নয়, এগুলো বাংলার বহু শতাব্দী ধরে সমুদ্র ঐতিহ্যেরই প্রমাণ। অতীতের এই শক্তি শুধু বইয়ের পাতায় নেই। আজ আমরা বাংলাদেশ সেই সমুদ্র শক্তির পথে হাঁটছে, কিন্তু সেই পথেই লুকিয়ে আছে একটা বড় সতর্কতা। বাংলা রপ্তানি করত ঢাকার মসলিন, নীল, মশলা, রেশম, কাঠ ও সমুদ্রযান, হস্তশিল্প, এবং এগুলোর বদলে আসতো আরবের ঘোড়া, চীনের রেশম, পারস্যের কার্পেট, আমদানিকৃত রৌপ্য। এটাই ছিল বাংলার ওশেন টু মার্কেট ইকোনমি। ঔপনিবেশিক রেকর্ডে চিটাগাং টিম্বার মানে শক্ত টেকসই কাঠ, যা দিয়ে তৈরি জাহাজ সমুদ্র ঝড়েও দীর্ঘদিন টিকে থাকতো। এই কাঠ মাঝে মধ্যে বিদেশি জাহাজের নির্মাণেও ব্যবহৃত হতো, কারণ শক্তি ও স্থায়িত্বে এর সুনাম ছিল বেশ উচ্চ। ব্রিটিশ নীতিতে দেশীয় শিপইয়ার্ডের উপর করচাপ, সীমাবদ্ধতা আর নদীপথ বদলে যাওয়ায় চট্টগ্রাম সাতগাঁও বন্দর নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে। এক সময়কার মেরিটাইম বেঙ্গল ধীরে ধীরে ম্লান হয়ে যায়। সময়ের পরিক্রমায় আজকের পরিস্থিতি, নতুন সমুদ্র শক্তির সম্ভাবনা আজ নতুন করে আলো জ্বলে উঠছে। যেমন শিপবিল্ডিং এক্সপোর্ট, যেটি 2006 থেকে 2024 সাল পর্যন্ত খুবই শক্তিশালী ছিল। মাতারবাড়ি ডিপ সি পোর্ট, যেটি 2029-30 সালে কার্যক্রম শুরু করবে আশা করা যাচ্ছে। 26টি সেক্টর নিয়ে গঠিত ব্লু ইকোনমি এবং নিউ মেরিন ওয়ার্কফোর্স। বাংলাদেশ এখন আবার সমুদ্রকে কেন্দ্র করে ভবিষ্যৎ অর্থনীতি তৈরি করতে পারে। কিন্তু এখানেই আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বন্দর, টার্মিনাল ও অপারেশন বিদেশি প্রাইভেট প্রতিষ্ঠানের কাছে দেওয়া হলে তার শর্ত, দায় দায়িত্ব, মালিকানা কাঠামো কি যথেষ্ট স্বচ্ছভাবে প্রকাশ করা হচ্ছে? বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী অনির্বাচিত সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, সেখানে স্টেক হোল্ডারদের সাথে পরামর্শের অভাব অনেক উদ্বেগ তৈরি করছে। বিদেশি বিনিয়োগ সমস্যা নয়, সমস্যা হলো শর্ত গোপন থাকা। বন্দর মানেই জাতীয় সার্বভৌম সিদ্ধান্ত, তাই স্বচ্ছতা এখানে ভবিষ্যৎ নিরাপত্তার একটি অপরিহার্য স্তম্ভ। একসময় বাংলার তরুণরা কাঠের জাহাজে সমুদ্র জয় করত। আজকের তরুণরা জিতবে জ্ঞান, দক্ষতা আর প্রযুক্তি দিয়ে। ইতিহাস আমাদের শেখায়, শক্তি শুধু জাহাজে নয়, শক্তি থাকে সিদ্ধান্তে। আর সেই সিদ্ধান্ত স্বচ্ছ না হলে ভবিষ্যৎ নিরাপদ হয় না। আপনার যদি মনে হয় এই ভিডিও আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করছে, ছোট্ট একটি লাইক দিন, আমাদের ভিডিওটি শেয়ার করুন আর কমেন্ট সেকশনে লিখুন বাংলাদেশ মেরিটাইম পাওয়ার 2030। সাবস্ক্রাইব করুন আদিলস ইনসাইট। দেখা হচ্ছে পরের ভিডিওতে।